সুধীমণ্ডলী, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা আমাদের পক্ষ দল এবং বিপক্ষ দল ইতিমধ্যে হাজির হয়েছে এবং সবাই আমরা উপস্থিত হয়েছি, যে যার আসন গ্রহণ করছি। আজকের আলোচনার বিষয়বস্তু হল বিদেশি চ্যানেল সমূহ বাংলা সংস্কৃতির জন্য হুমকি স্বরূপ। আমি এর পক্ষে বলার জন্য প্রথমে অনুরোধ করছি পক্ষের বক্তা আবিরা সুলতানা নেন্সিকে, যিনি লাউরিয়া বিশ্ববিদ্যালয়। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, বিপক্ষের বন্ধুরা এবং উপস্থিত সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বিদেশি চ্যানেল সমূহ বাংলা সংস্কৃতির জন্য হুমকি স্বরূপ। মাননীয় সভাপতি, প্রথমে সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। মূলত সংস্কৃতি হচ্ছে আচার ব্যবহার, জীবিকার উপায়, রীতিনীতি, শিক্ষা দীক্ষা, মূল্যবোধের মাধ্যমে যে অভিব্যক্তি প্রকাশ করা হয়। মাননীয় সভাপতি, উল্লেখিত বিষয়গুলো দুভাবে ভাগ করা যায়। প্রথম ভাগ নিত্যদিনের জীবনযাপনের সাথে সরাসরি সম্পর্কিত এবং দ্বিতীয় ভাগ জীবন উপভোগের ব্যবস্থা এবং উপকরণের সাথে সম্পর্কিত। সংস্কৃতি মূলত কি গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য, গুরুত্বপূর্ণ বা গুরুত্বহীন, ভুল বা ঠিক, কার্যকর বা অকার্যকর, এগুলো নির্ধারণ। বিপক্ষের বন্ধুরা, সংস্কৃতি নিয়ে এত আলোচনা কারণ সংস্কৃতি একটি দেশ বা সমাজের পরিচয় বাহক। নিজস্ব সংস্কৃতির চর্চা এবং ব্যবহারের মাধ্যমে আমরা পারি নিজেদের সংস্কৃতির ধারা সমুন্নত রাখতে। মাননীয় সভাপতি, এবার আমি সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে একটু বলতে চাই। তাহলে একটি উদাহরণ দিয়ে শুরু করি। যদি আমরা একটু লক্ষ্য করি, ফিনল্যান্ড মাত্র 50 লক্ষ জনসংখ্যা নিয়ে বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম। কারণ কি? বিপক্ষের বন্ধুরা লক্ষ্য করবেন, তারা নিজেদের ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল ও সচেতন। তাহলে মাননীয় সভাপতি, আমরা কি বলতে পারি না আমরা 16 কোটি বাঙালি, আমরা যদি আমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা ও সঠিক ব্যবহার করি, নিঃসন্দেহে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারব। মাননীয় সভাপতি, সংস্কৃতির পরে এবার স্যাটেলাইট চ্যানেল বা বিদেশি চ্যানেলগুলোর দিকে আসি। 1992 সালে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর আগমন ঘটে। অন্যভাবে বলতে গেলে খাল কেটে ভূমি নিয়ে আসে এবং বাংলাদেশ টেলিভিশনের একছত্র আধিপত্যের অবসান ঘটে। আস্তে আস্তে আজ আমাদের হাজার বছরের শক্তিশালী পুরনো সংস্কৃতি হুমকির মুখে। যদিও অনেকের মধ্যে এটা গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন, কিন্তু আমি বলবো যে এটা আমাদের জন্য হুমকি স্বরূপ। সুতরাং এখনই সচেতন হন এবং আমাদের নিজেদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হন। বিপক্ষের বন্ধুরা, বাংলা সংস্কৃতি আপনার আমার পরিচয় পাবেন, নিজেদের সক্রিয়তা ও উন্নতিশীল। নিজেদের সাংস্কৃতিক মূল্যবোধকে যদি আমরা মূল্য দিতে না পারি, বিদেশি সংস্কৃতিকে লালন করে উন্নয়নের কথা চিন্তা করা আর ঘোড়া পায়ে হেঁটে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতোই হাস্যকর হবে। যেখানে আমরা নিজেরাই সংস্কৃতিতে যথেষ্ট বলিয়ান, কেন অন্য সংস্কৃতিকে চর্চা করে নিজেরাই নিজেদেরকে দুর্বল করে ফেলছি? আসুন বন্ধুরা, বিদেশি চ্যানেলগুলোর মায়া না ভুলে নিজের বাংলা সংস্কৃতি নিয়ে গর্ব করি এবং বিদেশি চ্যানেলগুলোর কাছ থেকে নিজেদের রক্ষা করি। তা না হলে আমাদের নিজেদের সন্তানদেরকেই ভাতের বদলে বার্গার, শাড়ির বদলে ছোট ছোট অশালীন পোশাক এবং সামাজিক অনৈতিক কাজের বল। যেমন এখনই সন্তানদের খাবারের জন্য ডাক দিলে তাদের উত্তর হয় নেহি। সুতরাং আমি এখানে আমার বক্তব্য শেষ করবো এবং আমি বলবো আমার সাথে গলা মিলিয়ে বলতে, গভীর সুরে গলা মিলিয়ে বলতে, মোদের গরম মোদের আশা আমার এই বাংলা ভাষা। ধন্যবাদ। ধন্যবাদ পক্ষ দলের বক্তা আবিরা সুলতানা নেন্সিকে। আসলে অনেকগুলো নিয়মকানুন ইতিমধ্যেই বলা হয়েছে, তারপরেও যে আমরা কোনো এক পক্ষ অপর পক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ থেকে বিরত থাকবো এবং সবসময় চেষ্টা করবো সুন্দরভাবে আমাদের যুক্তিকে উপস্থাপনের জন্য। আর আলোচনার ক্ষেত্রে বেশি কোশ্চেন না করে দুটো কোশ্চেন রেখে যেতে পারেন। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি মিসেস শামি আক্তার, বিপক্ষ দলের। সম্মানিত বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ এবং আপনারা যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় বিদেশি চ্যানেল সমূহ বাংলা ভাষার জন্য হুমকি স্বরূপ। সঙ্গত কারণে প্রস্তাবের বিপক্ষে আমার
অনুসন্ধান করার চেষ্টাটুকু করেছেন, নাকি আবার হুঙ্কার ছেড়ে বলে যাচ্ছেন বিদেশি চ্যানেল বন্ধ করো বন্ধ করো? যদি তাই হয়, আপনারা কি মনে করেন যে বাংলা সংস্কৃতির বিনাশ রোধ করবে? 1952-1971 সালে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তখন কিছু মানুষ উর্দু সংস্কৃতির প্রতি বাংলা ভাষার জন্য বিরোধিতা করেছিল। বিজ্ঞ প্রতিপক্ষ সেই মানুষগুলো কি স্যাটেলাইট দ্বারা প্রভাবিত হয়েছিল, নাকি তাদের মজ্জা ছিল উর্দু ভাষা? সালে জানুয়ারি মাসে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো তাদের যাত্রা শুরু করে। তাহলে এখন কাকে আমরা শুরু করবেন? স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোকে, নাকি আপনার নিজেকে? সম্মানিত মডারেটর, সংস্কৃতির ছেলের হাতে মহানয়টা আপনি চাইলেন আর জোর করে অন্যের উপর চাপিয়ে দিলেন। আমার মনে হয় সংস্কৃতি শব্দ থেকে আপনার বিজ্ঞ প্রতিপক্ষ খুব তুচ্ছ ভেবে নিচ্ছেন। আপনি যা তাই আপনার সংস্কৃতি লালিত পালিত করার বিষয়। আমি আমার বক্তব্য শেষ করবো। একটা জরিপে দেখা গেছে বাংলাদেশের দর্শকদের বিদেশি চ্যানেলগুলোর প্রতি পজিটিভ মনোভাব আছে, যেখানে 37.5% দর্শক মনে করে স্যাটেলাইট চ্যানেলগুলো দরকার বিনোদনের সাথে জ্ঞান ও শিক্ষার ভান্ডার বাড়ানোর জন্য। 27.5% শুধুমাত্র বিনোদন হিসেবে, আর 30% দেখে শিক্ষণীয় হিসেবে। আর অপরদিকে মাত্র 17.5% লোক আপনাদের মতো মনে করে বিদেশি চ্যানেলগুলো বাংলা ভাষার জন্য হুমকি স্বরূপ। বিদেশি চ্যানেলগুলোকে আশীর্বাদ হিসেবে মেনে নিয়েছে, আপনাদের মেনে নিতে অসুবিধা কি? আমি সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি এতটাই ভঙ্গুর নয় যে মাত্র গুটি কয়েকটা বিদেশি চ্যানেলের জন্য আজ হুমকি স্বরূপ হবে, যেখানে 40টা চ্যানেলের মধ্যে 23টাই বাংলাদেশি চ্যানেল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা মিসেস শামী আক্তার। আমি এবার বিষয়ের পক্ষে বলার জন্য আমন্ত্রণ জানাবো পক্ষ দলের দ্বিতীয় বক্তা জনাব আল আমিন ভুঁইয়া। সে এসেছে লাউরিয়া বিশ্ববিদ্যালয় থেকে। যে সবে বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাদী, সে সবে কাহার জন্ম নির্ণয় ন জানি। কবি মাইকেল মধুসূদন দত্ত নিজের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি উদাসীনদের উদ্দেশ্য করে এই আক্ষেপপূর্ণ বাক্য প্রকাশ করেছেন, যেখানে তিনি নিজেই এক সময় বিদেশি ভাষা ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে বিদেশ গমন করেছিলেন এবং ফিরে এসেছেন হতাশ এবং বঞ্চনা নিয়ে। এবং তিনি উপলব্ধি করতে পেরেছিলেন আত্মপূর্ণতার সন্তুষ্টির জন্য নিজের মাতৃভূমি, মাতৃভাষা ও সংস্কৃতির কোনো বিকল্প নেই। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ এবং আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বিদেশি চ্যানেল সমূহ বাংলা সংস্কৃতির জন্য হুমকি স্বরূপ। তাই বিষয়ের পক্ষে আমি দৃঢ় অবস্থান করছি। ভাষা ও সংস্কৃতি যে কোনো দেশের মূল পরিচয়, ভিত্তি ও উন্নতির সিঁড়ি। যে কোনো দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির পেছনে রয়েছে সে দেশের নিজস্ব ভাষা ও সংস্কৃতির গুরুত্ব। প্রিয় প্রতিপক্ষ, আমরাই পৃথিবীতে একমাত্র জাতি যারা নাকি ভাষার জন্য প্রাণ দিয়েছি এবং এই বাংলা ভাষা আজকে পৃথিবীব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মাননীয় সভাপতি, আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা করি না, কি করেই বা বুঝবো? আমরা নিজস্বতা রক্ষণাবেক্ষণের চেয়ে পরের জিনিস অনুকরণ বা অনুসরণের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছি, যার কারণে আজকে আমাদের হাজার বছরের পুরনো ঐতিহ্য ও সংস্কৃতি হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। বিদেশি ভাষা তথা বিদেশি চ্যানেল তথা ভারতীয় চ্যানেল সমূহের দৌরাত্মার কারণে আমাদের দেশীয় সংস্কৃতি, জারি, শাড়ি, মুর্শিদি, গান, ছড়া এসব কাজ বিলুপ্তির পথে। আমাদের যুব সমাজ, মহিলারা এমনকি শিশুরাও দিনের পর দিন কিছু ভারতীয় চ্যানেল সমূহের প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ছে, যার ফলে তারা বিনোদনের চেয়ে অনুসরণ করছে বিদেশিদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, এমনকি দৈনন্দিন জীবনের কিছু কথাবার্তাও, যার মারাত্মক প্রভাব পড়ছে আজ আমাদের সামাজিক, ধর্মীয়, পারিবারিক তথা ব্যক্তিগত জীবনেও। দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে পারিবারিক বন্ধনের ক্ষেত্রে, বেড়ে যাচ্ছে শালীনতার অভাব, অবক্ষয় হচ্ছে যুব সমাজের এবং মূল্যবোধের, এমনকি শিশুরও উদাসীন ও বঞ্চিত হয়ে পড়ছে দেশীয় সংস্কৃতি ও ভাষার শিক্ষা থেকে। তারপরও কি প্রতিপক্ষ বন্ধুরা আপনারা স্বীকার করবেন না বিদেশি চ্যানেল সমূহ বাংলা সংস্কৃতির জন্য হুমকি স্বরূপ? মাননীয় সভাপতি, ইংলিশ আর্টিস্ট ও আর্ট ক্রিটিক ফিলিপ
গিলবার্ট হ্যামারটন বলেন, সংস্কৃতি একটি জাতির সম্পদের মতো, এটি আমাদেরকে নিজস্বতা দেয়। আর সংস্কৃতি সক্রিয়তাপূর্ণ জিনিস। সংস্কৃতি একাই একটি জাতিকে পারে সক্ষমতার দিকে নিয়ে যেতে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত আজ পরিচিতি লাভ করেছে একমাত্র সংস্কৃতিকে লক্ষ্য করে। কিন্তু বিদেশি জনসমূহের আগ্রাসনের কারণে আজ আমাদের বাংলা সংস্কৃতি মারাত্মকভাবে হুমকির সম্মুখে এবং বিলুপ্তির পথে। আর সংস্কৃতির বিলুপ্তি মানে সক্রিয়তার বিলুপ্তি। আর সক্রিয়তার বিলুপ্তি আত্মহত্যার সামিল নয় বই কি প্রতিপক্ষ? আপনারা হয়তো বিদেশি চ্যানেল সমূহের মাধ্যমে বিশ্বায়নের কথা বলবেন, কিন্তু আমরা আপনাদের এই অভিমতকে বলবো ঘোড়া পা দিয়ে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না। অর্থাৎ যেখানে নিজেদের সভ্যতার যথেষ্ট অভাব থাকে সেখানে কিভাবে আপনারা বিশ্বায়নের মাধ্যমে একটি দেশের অগ্রগতির কথা চিন্তা করছেন? প্রশ্ন রেখে গেল বিজ্ঞ প্রতিপক্ষ। তাই আসুন প্রিয় প্রতিপক্ষ, তর্ক না বাড়িয়ে আগ্রাসন থেকে দেশের সংস্কৃতি বাঁচিয়ে বিদেশি চ্যানেল সমূহকে বর্জন করি। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা আল আমিন ভুইয়াকে। আমার একটু কথা ছিল যে বিচারকদের প্রতি আপনারা প্রত্যেকের জন্য একটি একটি শীট ব্যবহার করবেন। আপনাদের সামনে একটি একটি পেজ দেওয়া আছে, একটি একটি কাগজ আপনারা ব্যবহার করবেন এবং প্রত্যেকের নাম্বার পড়াবেন। শেষে আপনারা একটু পিছনে নম্বর শিখে দিলে সবচেয়ে ভালো হয় ও নাম্বারগুলো যোগ করে দেবেন। আমি মোট 18টা শীট দিয়েছি, যতটা দরকার ছিল আপনারা আশা করি সেভাবেই করবেন, এতে মৌলিক দিয়ে পাবো। ধন্যবাদ সবাইকে আমাদের আজকের এই বিতর্ক উপভোগ করার জন্য। আমি এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা জনাব হাসান ভুঁইয়াকে অনুরোধ করছি তার বক্তব্য প্রদানের জন্য। হাসান ভুঁইয়া এসেছেন মেট্রোপলিয়া ইউনিভার্সিটি থেকে। একটি দৃশ্যের কল্পনা করুন। লোহার জানালার শিক ধরে বন্দির মতো অবস্থায় দাঁড়িয়ে আমার প্রতিপক্ষের বন্ধুগণ দেখছেন আমরা দুহাত আকাশে ছুটে বলছি, থাকবো না প্রবদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের বন্ধুগণ এবং দর্শক, আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে বিদেশি চ্যানেল সমূহ বাংলা সংস্কৃতির জন্য হুমকি স্বরূপ, যার পুরোপুরি বিপক্ষে আমার অবস্থান। আর আমি যা শুরুতেই কাল্পনিক একটি দৃশ্যের মাধ্যমে বোঝাতে চেয়েছি এবং আমি হুমকির বদলে সম্ভাবনা শব্দটি ব্যবহার করতে চাই। প্রতিপক্ষের বন্ধুগণ, আপনারা যদি ঢালাওভাবে হিন্দি সিরিয়ালের দোষ দিয়ে যান তাহলে এর যে অনেক ভালো দিক আছে তাও বলে যেতে হবে। আমার দেখা মতে এক ঘরে 4 বিবি নাকি এক বিবিতেই আপনি সুখী, এতটুকু সৃজনশীলতাও ধার করেই শিখা। অনেক দিবস পালিত মাদার্স ডে, ভ্যালেন্টাইন ডে এর মতো অনেক দিবস পালিত হচ্ছে, যা আমাদের বন্ধনকে আরো মজবুত করেছে, মানসিক গুণাবলী বাড়িয়েছে এবং রুচিবোধ বাড়িয়েছে। আমি সোজা কথায় বলতে চাই, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ভাষা এত সস্তা নয় যে কয়েকটি বিদেশি চ্যানেলের জন্য আজ হুমকির মুখে পড়বে, বরঞ্চ আমাদের বিদেশিদেরকে আমাদের দিকে আকৃষ্ট করেছে। তারপরও যদি আপনি ভয়ে দ্বিধার দ্বন্দ্বে নিজেকে 4 দেয়ালের মধ্যে রাখতে চান, আর তাতে দুনিয়ার কিছু আসে যায় না, আপনারা নিজে পিছিয়ে যাবেন। বিদেশি চ্যানেলগুলোকে দেখা মানে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করা, নতুন কিছু জানা, শিখা, নতুনভাবে চিন্তা করা। আর খোলা মনের অধিকারীরাই পারে নতুনদেরকে নতুনকে স্বাগত জানাতে। ভালো খারাপ দুই মিলেই দুনিয়া, এবং দুইটাতেই আপনাকে জানতে হবে, ভিতুর মতো নয়, বীরের মতো বাঁচতে হবে। বিজ্ঞ প্রতিপক্ষের বিতর্কগণ, আসুন আপনাদেরকে এবারে একটু অন্যভাবে তালিম দেই। ধরুন আপনি 3টি ভাষায় কথা বলতে পারেন, তার মধ্যে বাংলা হলো মাতৃভাষা আর দুটো হিন্দি এবং ইংরেজি। বাংলা জানেন বলে আপনি বাঙালি, ইংরেজি জানার জন্য আপনি স্মার্ট, আর হিন্দি জানেন বলে আপনি দেশীয় সংস্কৃতির বক্ষ। আর আমার ভাবতেও আফসোস হয় আপনারা তাই মনে করেন। আর যে কারণে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিদেশি চ্যানেলগুলো দেশীয় সংস্কৃতি ক্ষতি করছে না বলেই আজ আমরা বিদেশের মাটিতে দেশকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছি, দেশের সংস্কৃতি চর্চা করছি। আপনারা সংস্কৃতিকে বাঁচানোর কথা বলছেন না, আপনারা এক ঘরে হয়ে থাকার কথা বলছেন। আপনারা দেশকে ভালোবেসে নয়, পুঁজিবাদকে সামনে রেখে কথা বলছেন। আপনারা দেশকে আর আমরা স্বাগত জানাচ্ছি বিদেশি সংস্কৃতিকে, আর এতে করে নিজস্ব সংস্কৃতি আর সমৃদ্ধ হবে। শেষ করার আগে একটি কথা বলতে চাই, আর যাই হোক, গুটি কয়েক ভীতু বা স্বার্থান্বেষী লোকের জন্য নানাগার উপাস থেকে নয়, আমাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিদেশি চ্যানেলগুলোর ভূমিকা অপরিহার্য। এবং আমি প্রথম বক্তার একটি যুক্তি খণ্ডন করতে চাই। 1992 সালে আমরা খাল কেটে কুমির আনি নাই, আমরা বিশ্বায়নের যাত্রা শুরু করেছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মাননীয় সভাপতি।
ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা জনাব হাসান ভুঁইয়াকে। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দলীয় নেতা জনাব মোহাম্মদ রফিকুল হাসান লুসেন। তিনি এসেছেন হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় থেকে। আমি আর পাইতে পারলাম না, এগুলো জানার কর্তৃপক্ষ, এগুলো হচ্ছে আমাদের ডাক ও ঘনার কথা। আপনাদের আকাশ সংস্কৃতির ককটেল প্রকৃতির যে মাল্টি হাইব্রিড ধরনের সংস্কৃতির কথা বলছেন, তার প্রভাবে আমাদের সংস্কৃতির এই ধারা, উপধারা ও পল্লী সাহিত্য আজ বিলীন হয়। আর সংস্কৃতির এই ধারাগুলো আপনাদের ছামাকচালো আর চিকনি চামিলের সংস্কৃতিরা বিচারক মন্ডলী ও আজকের সাথী সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমার বিষয়। বিদেশি চ্যানেলসমূহ আমাদের সংস্কৃতির জন্য অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি পক্ষে অবস্থান করছি। আমার সংস্কৃতি, আমার স্পর্ধা, আমার রক্ত দিয়ে বহমান শক্তি। আমি আমার এই শক্তির সাথে আমি বিদেশি কোনো সংস্কৃতির কম্প্রোমাইজ করতে পারি না। ঠিক যেমনটি রক্তের সাথে কোনো জীবাণুর সম্পর্ক হয় না, ঠিক তেমনটি হাজার হোক মাকাল ফল দেখতে সুন্দর হলেও এটা মোটেও সুস্বাদু নয়। তাও আমাদের প্রতিপক্ষ, আপনারা হয়তো অবগত আছেন, সম্প্রতি ডোরেমন নামে একটি জাপান ভিত্তিক কার্টুন আমাদের দেশে নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র হিন্দি ভাষা প্রচারিত হওয়ার কারণে। যে বয়সে আমাদের সন্তানরা বাংলা ভাষা তাদের মানসিকতায় মগজে ধারণ করার কথা, ঠিক সে সময় তাদের মাথায় ভূত চেপে বসেছে হিন্দি। আর তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আসুন বিদেশি সংস্কৃতি বলে আমরা আমাদের সংস্কৃতিকে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে নিয়ে যাই। আমাদের যে সোনামণিরা সংস্কৃতি ভারত ও বাহক, তাদেরকে ডোরেমন দেখানোর মাধ্যমে আমাদের সংস্কৃতিকে আজকে প্রিয় করা হচ্ছে এবং এটা আমাদের জন্য উন্মুখ হয়ে দাঁড়াচ্ছে। আপনারা হয়তো গ্লোবালাইজেশন, ইন্টারন্যাশনালাইজেশনের কথা বলতে পারেন, কিন্তু এই শব্দগুলো হচ্ছে খুবই মিস্টেরিয়াস, ফ্যাশনেবল এবং ম্যাজিক্যাল ওয়ার্ড। এগুলো উন্নত বিশ্ব দ্বারা আমাদের উপর আরোপিত কিছু শর্ত, তাদের মিশন ভিন্ন, তাদের ভীষণ ভিন্ন, যা এই গ্লোবালাইজেশন লালন করি আমরা, কিন্তু ফল ভোগ করে উন্নত বিশ্ব। এটা আসলে এক ধরনের মার্কেটিং, যার মাধ্যমে কাকে কপিল হিসেবে চালিয়ে দেওয়া হয়। তারা যে নতুন মডেলের গাড়ি তৈরি করেছে তা আমাদের দেশি মার্কেটে সেটা যেন স্থান পায়, তারই হচ্ছে এক ধরনের কাকে কপিল হিসেবে চালিয়ে দেওয়ার পায়টা। প্রতিপক্ষ দলনের কাছে আমরা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনারা যদি গ্লোবালাইজেশনের কথা বলেন, আপনার এই বিশ্বকে যদি গ্লোবাল ভিলেজ বলেন, এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমাতে কি আপনার পাসপোর্ট ভিসা লাগে না? আপনারা আইআরএস গাড়ি করতে যান, এজন্য কি আপনার আইএলটিএস টুপে দিতে হয় না, টাকা পয়সা খরচ করতে হয় না? আপনারা যে ইন্টারনেট ব্যবহার করেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনার দেশ কিংবা আপনি এর জন্য পে করেন না? তাই আসুন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা এই থিওরি অবলম্বন করি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সংস্কৃতিকে সামনে এগিয়ে নিয়ে যাই, আর আমাদের সাংস্কৃতিক স্বাতন্ত্র হিসেবে, সমৃদ্ধশালী হিসেবে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করি। আর গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় বাজি স্বপ্ন, বাংলায় বাজি সুর, আমি বাংলায় এই বাংলায় মায়া ভরা পথে ধন্যবাদ সবাই। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা জনাব রাকিবুল হাসানকে। আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা জনাব মোহাম্মদ শামসুজ্জামান সোহাগকে। সোহাগ এসেছে লাউলিয়া বিশ্ববিদ্যালয় থেকে। আজকের বিষয় হচ্ছে বিদেশি চ্যানেল সমূহ বাংলা সংস্কৃতির জন্য হুমকি স্বরূপ। বিপক্ষে মোহাম্মদ শামসুজ্জামানের অবস্থান। তোমরা যখন দেশ করছো নিচ্ছ পরাণ জুড়িয়ে, আমরা নাকি হরতাল বাস রিক্সা পুড়িয়ে। কি উন্নতি বিশ্ববাসী দেখে যাও, আর পাবে না এমন প্রাণী, মনের মতো করে এদের ছবি এঁকে নাও। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা কি আমাদের এই চরিত্রটাকে লুকিয়ে রাখতে চান, নাকি যুক্তির খাতিরে যুক্তি দিয়ে সেই ভূমিহীন লোকটার কথা বলতে চান যে আমি বিচার মানি কিন্তু তার কাছে আমার? সম্মানিত আমার সামনে সুদী সভাবে আসসালামু আলাইকুম।
চ্যানেল সমূহ বাংলা সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ। প্রস্তাবের বিপক্ষে আমার অবস্থান। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি যখন আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ভাষার ডিশ চ্যানেলের ডিসকভারি আর কার্টুন নেটওয়ার্ক বাদে সবগুলো চ্যানেল তাক করে দিয়েছেন, তখন আপনার সন্তানটি স্কুলে গিয়ে আমপাতা, মামাবাড়ি, তালগাছ আর কানাবুগির ছাড় পরিবর্তে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার শিখে এসে ক্লান্ত শরীরে বাড়িতে ঝিমায় পড়লো, তখন আপনার বাসার গেস্টে তাকে জিজ্ঞেস করলো, কি তখন বাবু এত দেরি হবে কেন? সে কি বললো? আর কোয়েন না মামু, আর কোয়েন না মামু, এমনিতেই চিৎপাগলি, তার উপর রিক্সার রোডে ফাউল আর ফাউল। আপনার নতুন গাড়ি লাগাই দিছে। আজকে গপুর কাকা না থাকলে ওর গিররা ভাঙ্গা আলগা করে ফেলাইতাম। টুট টুট টুট, বাকিটুকু আর বলা গেল না। বিজ্ঞ প্রতিপক্ষ, এটা কার দোষ? আমার, আপনার নাকি স্যাটেলাইট চ্যানেলে? সেনরা যারা এই বাংলায় এসেছিল তারা একটা আইন করেছিল, রামায়ণ কিংবা মহাভারতকে যদি আপনারা কেউ বাংলায় আলোচনা করেন তবে রৌরব নামক এক ধরনের দণ্ড দেওয়া হবে। কিন্তু প্রতিপক্ষ, আপনারা কি বলতে পারবেন সেই সেনরা যারাও কি চেয়েছিল না সংস্কৃতিকে বাংলার পরিবর্তে চালিয়ে দিতে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কই সেই সংস্কৃত? কই সেই সংস্কৃত? কোথায় গেল? কিন্তু আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে পারি যে বাংলা আজ 24 থেকে 30 কোটি মানুষের মুখের ভাষা। আজ সংস্কৃত নেই, সেটা বিলীন হয়ে গেছে। প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে বিদেশি চ্যানেলগুলো আইন করে বন্ধ করে দেওয়া হোক, কারণ তারা বাংলা সংস্কৃতির জন্য আগ্রাসন। আমরা স্বীকার করে নিচ্ছি কিছু মুষ্টিমেয় লোক এই চ্যানেলগুলো প্রভাবিত হয়ে একটা সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে, কিন্তু আমাদের জানা উচিত মানুষ ফটোকপি নয় যে আপনি মেশিনে ঢুকাই দিলেন অন্য একটা ফটোকপি একই রূপে বেরিয়ে আসলো। আপনি একই শিক্ষা প্রতিষ্ঠানে একই পাঠ্যপুস্তকে পড়তে পারেন, কিন্তু আপনাদের মতের পার্থক্য হতেই পারে। বন্ধুগণ, এটা আপনি শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আপনি স্যাটেলাইট চ্যানেলের দোষ দিতে পারেন না। আজ আমরা যেমন স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে বিদেশি সংস্কৃতির কাছে পরিচিত হচ্ছি, ঠিক তেমনই তারাও আমাদের নজরুল, আব্বাস উদ্দিন, রবীন্দ্রনাথ, লালনকেও শুধু জানছে না, গবেষণাও করতেছে। এটাকে তাহলে বলবেন বাংলা সংস্কৃতি তাদের জন্য হুমকি? ব্রিটিশের মতো রক্ত শোষক আমাদের দেশে এসেছে, থেকেছে, শাসন করেছে। বন্ধুগণ, তারা চেয়েছে তাদের সংস্কৃতিকে আমাদেরকে দিতে। আমরা সেই 47 সালে তাদেরকে বয়কট করেছি, তাড়িয়ে দিয়েছি। আমরা তাদের সংস্কৃতি নিইনি। এমনকি আপনি বলতে পারবেন এটা একটা নীল নকশা? সম্মানিত মডারেটর, আমি একটা কথা বলতে চাই প্রথম বক্তার যুক্তি খণ্ডনে, যে তিনি বলেছেন যে খাল কেটে কুমির আনার কথা। আমরা কিন্তু তাই যদি হয়ে থাকি ফিনল্যান্ডে, আমরা সবাই সেই কুমির। ফিনল্যান্ডের গভর্নমেন্ট কখনো চিন্তা করে নাই যে আমাদের দ্বারা তাদের সংস্কৃতি বিকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত মডারেটর। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ শামসুজ্জামান সোহাগকে। এবারে যুক্তি খণ্ডনের পালা। এই যুক্তি খণ্ডন পর্বে প্রত্যেক দলনেতা পাবে 2 মিনিট করে। আমি প্রথমেই পক্ষ দলের দলনেতা জনাব মোহাম্মদ রাকিবুল হাসান হোসেনকে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষে বক্তব্য রাখার জন্য। আর এই ক্ষেত্রে 1 মিনিটে থাকবে সদস্য সংখ্যা, 2 মিনিটে চূড়ান্ত সংখ্যা। আমার প্রতিপক্ষের বক্তা তার বক্তব্যে এমনভাবে কিছু কথা বলে গেলেন এই যেন শাক দিয়ে মাছ কাটার মতো। আমার সংস্কৃতি, আমার সংস্কৃতি যদি কোনো মাছ হয়, তারা এটা শাক দিয়ে ঢেকে রাখতে যাচ্ছে। মিডিয়া হচ্ছে একটা মেসেজ, আর এই মেসেজটাকে বলা হচ্ছে ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম। যদি কোনো নার্ভাস সিস্টেম এফেক্টেড হয়, কোনোভাবেই সেই নার্ভাস সিস্টেমকে ট্রিটমেন্ট করা বা কন্ট্রোলে নিয়ে আসা টাফ হয়ে যায়। তাই আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশন গ্রহণ করা উচিত, আমাদের কিছু কালচারাল রেজিস্ট্যান্স তৈরি করা উচিত, যার ফলে আমরা আমাদের দেশীয় কালচারকে ধারণ করতে পারবো এবং বিদেশি সংস্কৃতি ততটুকু নিতে পারবো যতটুকু আমাদের সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ হবে না। আজকের বিষয় বিদেশি চ্যানেল সময় আমাদের সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ, কিন্তু হুমকি এটা বলা হয়নি। কিন্তু আপনারা যেভাবে বলে যাচ্ছেন তাতে মনে হচ্ছে যে বিদেশি চ্যানেল সমূহই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আমাদের দেশি সংস্কৃতির ক্ষেত্রে 34টি আমাদের দেশি চ্যানেল আছে, আর আপনারা বলছেন যে এখানে মাঝখানে অনেক অ্যাড আছে, কিন্তু আপনি যখন অ্যাড দেখবেন আপনি কিন্তু দেশি প্রোডাক্টেরই অ্যাড দেখবেন। আপনি যখন বিদেশি চ্যানেল দেখবেন তখন যে অ্যাড দেখা যায় সেগুলো কিন্তু বিদেশি চ্যানেলেরই, বিদেশিরই প্রোডাক্টের অ্যাড আপনি দেখতে পাবেন। আপনারা হয়তো বলতে পারেন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল কিংবা স্টার স্পোর্টস চ্যানেল এগুলোর কথা বলতে পারেন, কিন্তু আপনি বৈষম্য করে দেখতে পারেন ঠিক কতজন মানুষ এই চ্যানেলগুলো দেখে থাকে। এখন বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম দেখতে থাকছে স্টার জলসা। আপনারা হয়তো এই বিষয়ে অবগত আছেন।
স্টার জলসা শুধু শুধু সমাজে মহামারী হিসেবে দেখা দিয়েছে। এর ফলে আমাদের সংস্কৃতি আজ অপসংস্কৃতি পরিণত হয়েছে। আজ ঘরে ঘরে যুদ্ধ দেখা যাচ্ছে, মানুষের মন মানসিকতায় কুপচাপ তৈরি এসে গেছে। তাই আসুন ফেব্রুয়ারি মাস ভাষার মাস, একমাত্র আমরাই আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছি, আমাদের ভাষাকে সামনে এগিয়ে নিয়ে যাই। এর অনেক অনেক দিক আছে, আমরা এগুলো সামনে এগিয়ে নিয়ে যাই, আমাদের ভাষাকে সামনে প্রসারী হিসেবে প্রতিষ্ঠা করি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা জনাব মোহাম্মদ রাকিবুল হাসানকে। আমি এবার যুক্তি খণ্ডনের জন্য বিপক্ষ দলের দলনেতা জনাব মোহাম্মদ শামসুজ্জামান সোহাগকে আমন্ত্রণ জানাচ্ছি। সুধী মণ্ডলী, আমাদের আজকের বিতর্কের বিষয় বিদেশি চ্যানেল সমূহ বাংলা সংস্কৃতির জন্য হুমকি স্বরূপ। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি হাদিস কুরআন চষে। সম্মানিত বিপক্ষ দলের ক্যাপ্টেন তিনি বলে গেলেন গ্লোবালাইজেশনের কথা। তিনি এমনভাবে তার যুক্তি উপস্থাপন করে গেলেন যে চিরদিনের মতো গ্লোবালাইজেশনকে তিনি বন্ধ করে দিতে চাচ্ছেন, অথচ তিনি কিন্তু IELTS বা এরকম বিভিন্ন যে টাকা পয়সা দিয়ে বিভিন্ন সার্টিফিকেটের কথা বললেন, তিনিও তারই একটা উদাহরণ। তিনি কিন্তু সেটা মেনে নিতে পারেননি। তাহলে আমি কি করে বলবো যে বিদেশি সংস্কৃতি, বিদেশি স্যাটেলাইট চ্যানেলগুলো বা বিদেশি সংস্কৃতি আমাদের জন্য আগ্রাসন? আমার বিজ্ঞ প্রতিপক্ষ বারবার বিদেশি চ্যানেলগুলোর বিশেষজ্ঞ করে গেলেন, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ আপনার দেশে বা আমাদের দেশে 34টি চ্যানেল আছে। তাহলে এই 34টি চ্যানেল থেকেও কেন আমাদের দর্শকরা চলে যাচ্ছে ভারতীয় চ্যানেলের দিকে? আপনি কি একবার এসে কথা বলে গেছেন? কেন জানি এটা আপনাদের একটা প্লাস পয়েন্ট হতে পারত, কিন্তু আপনারা সেই কথা বলেননি, কারণ আমাদের টিআরপি খুবই খারাপ। আমাদের দেশের রনি সজল ইস্তিয়াকদের নিয়ে যখন জি বাংলা মিরাক্কেলের মতো দর্শকদেরকে আক্কেল গ্রুম করে দিচ্ছে, তখন বাংলাদেশের চ্যানেলগুলো ঘুমাচ্ছে। আমরা কি করতে পারি? আবার মনে হয় জি বাংলার দোষ। আর আমার দ্বিতীয় বক্তা বলে গেলেন বিপক্ষের, তিনি বলে গেলেন, তিনি আসলে যে কথাগুলো বলে গেলেন আসলে আমার বোধগম্য হয়নি। আসলে আমার যেটা মনে হয়েছে যে তিনি সবসময় বলে গেছেন যে আমরা আমাদের সংস্কৃতিকে নেগলেক্ট করছি। আমরা কখনোই আমাদের সংস্কৃতিকে নেগলেক্ট করি নাই। আমরা আমাদের সংস্কৃতির সাথে বাইরের সংস্কৃতি একটা কম্পেয়ার করে আমাদের সংস্কৃতিকে আমরা আত্মস্থ করার চেষ্টা করেছি। আমরা কখনোই বাইরের সংস্কৃতির দিকে যাইনি। ক্যাপ্টেন বলে গেছেন চাম্মাক চালক চিকনি চামলির কথা। তিনি কিন্তু এই চ্যানেলগুলোর পজিটিভ যে দিকগুলো ছিল, যে জিওগ্রাফিক অথবা তিনি যে ইনফরমেটিভ যে চ্যানেলের কথা বলে যেতে পারতেন, সেগুলো তিনি বলে যাননি। তিনি শুধু ওই নেগেটিভ দিকেই ছিলেন। আর তিনি বলে বলে কথা বলছেন। কিন্তু ক্যাপ্টেন, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, বাংলাদেশের কোনো একটা কার্টুনের নাম বলেন তো যেটা আমার বাচ্চারা দেখবে, আপনার বাচ্চারা দেখবে, দেখে কিছু শিখবে? না, নেই। সত্যি খুবই দুঃখের বিষয়। অ্যাটলিস্ট আমার বাচ্চারা কিছু শিখতেছে ডোরেমন থেকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের পক্ষ এবং বিপক্ষ দলের সকল বিতর্কিতদেরকে। আমাদের হাতে ফলাফলের করে সেটা বলছিনি, ফলাফল পৌঁছতে যেহেতু সময় লাগছে, আমরা এভাবে কিছু কথা বলতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটি আমাদের পাপ কর্তৃক আজকের প্রথম আয়োজন, এবং আপনারা যদি উপভোগ করে থাকেন সেক্ষেত্রে আমাদের খুবই ভালো লাগবে, আনন্দ লাগবে। আমরা সবাই ব্যস্ততার মাঝে যে তারা আজকে এই আলোচনায় অংশ নিয়েছে, বিতর্কে অংশ নিয়েছে, আমি ব্যক্তিগতভাবে এবং বাপুর পক্ষ থেকে ওনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। সংস্কৃতি সম্পর্কে কথা বলতে হলে সংস্কৃতি বলতে আমরা যা বোঝাই বা বুঝি যে হাজার বছর ধরে মনের গভীরে জন্ম নেওয়া বা লালিত যে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া এবং সে অনুযায়ী চলা ধারণ করা, তাই হতে পারে সংস্কৃতি। এবং একটি দেশের সংস্কৃতিকে দেখা যায় না, কিন্তু একটি দেশের সভ্যতাকে দেখা যায়। যখনই আপনি কোনো দেশ ভ্রমণে যাবেন, তখন যখন ওই সিটিতে বা ওই নগরে প্রবেশ করবেন, তখনই তার স্থাপনাসমূহ বা অবকাঠামো থেকে পরিমাপ করতে পারেন যে এই সভ্যতাটা কতদিন। কিন্তু সংস্কৃতিকে দেখতে হলে অত্যন্ত গভীরভাবে, নিবিড়ভাবে দেখতে হবে, কারণ সংস্কৃতি যেমনি ধারণ বাহক হিসেবে কাজ করে একটি জাতি, তা সহজে চোখে পড়ে না, কিন্তু তা আচার আচরণ এবং কর্মে এর বিস্তার ঘটে বা প্রকাশ পায়। পক্ষ দলের
ফিনল্যান্ডের কথা বলেছেন, সত্যি একটি চমৎকার উদাহরণ যে 50 লক্ষ লোকের এই ফিনল্যান্ড, তারা তাদের এই অনেক বড় দেশের ছোট্ট জনসংখ্যার ভাষা ফিনিশকে ধরে রাখার জন্য তাদের যে পরিকল্পিত পরিকল্পনা, যা সত্যি একটি দৃষ্টান্ত বা মডেল হিসেবে আমরা ধরে নিতে পারি। তারা আমাদেরকে তাদের টাকায় আমাদেরকে তাদের ভাষা শেখার যে ব্যবস্থা নিয়েছে, একমাত্র এই উদ্দেশ্য যে তাদের ভাষাকে যেন বিশ্ব থেকে হারিয়ে না যায়। অন্যদিকে বিপক্ষ দলের বক্তা শামসুজ্জামান সোহাগ 23 কোটি মানুষের ভাষা হিসেবে বাংলাকে উপস্থাপন কিন্তু উদাহরণ হিসেবে দিয়েছেন, কিন্তু 23 কোটি লোকের ভাষা বাংলা হয়েও আজ বাংলা অনেকটা হারিয়ে যেতে বসেছে। কিন্তু অন্যদিকে আমরা যদি আশার আলো দেখি, সেনেগাল তাদের জাতীয় ভাষা, অফিসিয়াল ভাষার মর্যাদা পেয়েছে আমাদের রাষ্ট্রভাষা বাংলা। আবার আরও একটি উদাহরণ দেওয়া যায় যে সাম্প্রতিক যে ভোট হয়েছে ইউনাইটেড স্টেটে, সেখানে একটি রাজ্যে তারা বাংলা ভাষায় ব্যালট পেপার প্রকাশিত করেছে। এটি আশার কথা। আমরা আশার কথা না হলেও এখনো অন্ধকারে আছি যে গ্লোবালাইজেশনের যুগে বা বিশ্বায়নের যুগে যে ইন্টারনেট আমরা ব্যবহার করি, সেখানে কম্পিউটারে আমাদের বাংলা ভাষাটা এখনো ওইভাবে স্থান পায়নি। পক্ষ দলের আলামী সুন্দরভাবে 1000 বছরের ঐতিহ্য নিয়ে ভারতীয় চ্যানেলের যে বিরোধিতা করেছেন, আসলে সংস্কৃতি বা বিশ্বায়নের এই যুগে আমরা নিজের সংস্কৃতিকে ধারণ করতে হলে আমাদের সর্বপ্রথম প্রয়োজন নিজের সংস্কৃতিকে জানা এবং ধারণ করা। অর্থাৎ যেমন শামসুজ্জামান সোহাগ বলেছিল, বিশ্বায়নের এই যুগে বিশ্বের সব দরজা খুলে দিতে হবে, নিজের সব দরজা খুলে দিতে হবে। কিন্তু দরজা খোলার আগে আমার যে নিজস্ব স্বকীয়তা বা সংস্কৃতি, সেগুলোকে রক্ষা করার দাবিও আমাদের অনুভব করে। আমরা নিজের সংস্কৃতিকে আগে ধারণ, তারপর অন্যের সংস্কৃতি যেগুলো ভালো সেগুলো আমরা গ্রহণ করি। আমরা পক্ষে বিপক্ষে কোনোটাই না, আমরা যেটি সুন্দর, সত্য এবং দৃষ্টিনন্দন আমরা সেটি গ্রহণ করি। রাকিবুল হাসান, যিনি পক্ষে অংশ নিয়েছেন, কিন্তু তার আলোচনায় বারবারই বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে অনেকবার। তিনি কি বলতে পারতেন না অ্যাডের বিপরীতে বিজ্ঞাপন চিত্র, কিন্তু তিনি অনেকবারই ইংরেজি শব্দ কথাই বলেছেন। তিনি বলেছেন অনেক ক্ষেত্রে কোণের সৃষ্টি করে, তবে আমরা অবশ্যই সেই দিক থেকে সচেষ্ট থাকবো যেগুলো আমাদের সংস্কৃতিকে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, সেসব বিষয়কে আমরা বন্ধের চেষ্টা করবো বা বিরত থাকবো। অন্যদিকে হাসান মিয়া যেটি বলেছিলেন, আমি অবশ্য শামসুজ্জামান সোহাগের কথা বলি, বিশ্বায়নের যুগে সব দরজা খুলে দেওয়ার কথা। আর প্রথম বক্তা যিনি বলেছেন বিটিভির বিপক্ষে, প্রথম বক্তা শামী আক্তার বলেছেন যে বিটিভি 80 দশক পর্যন্ত যে তার একচেটিয়া বাজার ছিল, আপনি কি একটু লক্ষ্য করবেন সেই সময়ের সেই নাটক কোথাও কেউ নেই, অয়মন আজও হৃদয়ে ছুঁয়ে যায়। হ্যাঁ, আমরা নতুনত্ব পেয়েছি, সুন্দর পেয়েছি, অনেক উদ্ভাবনী ক্ষমতা দেখেছি ইটিভি আসার পর, যে ইটিভি আমাদেরকে বিশ্বায়নের সত্যিকার যে মিডিয়াকে খুলে দিতে চেষ্টা করেছে। আমরা তারই বদলতে হয়তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের 50টির উপরে চ্যানেল বা স্যাটেলাইট টিভি চালু আছে। আমাদের ভাবতে হবে যে আমাদের সংস্কৃতিকে আমরা ধারণ করবো, যা সত্যিকার অর্থে আমাদের 1000 বছরের লালিত স্বপ্ন, লালিত সংস্কৃতি, এবং যা আমাদের বাঙালি সংস্কৃতি ও সভ্যতার বদলতে গড়ে উঠেছে। আমরা কখনো হারিয়ে যেতে দেব না আমাদের নিজস্ব সংস্কৃতি এবং স্বকীয়তাকে। তাই তো আমরা আমাদের এই 1000 বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ধারণ করার জন্য বিশ্বের বিশ্বায়নে এসেও আমরা আজ এখানে মিলিত হয়েছি, আমাদের সেই একটি ইতিহাসকে আবার স্মরণ করতে এবং আমাদের সেই রক্তমাখা ইতিহাস, যা আমাদের সুদীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী করতে আমাদের ভাষা, মাতৃভাষা বাংলা এবং রাষ্ট্র হিসেবে আমরা বিশ্বের মানচিত্র বাংলাদেশ করেছি। শুধুমাত্র আমাদের হাতে ফলাফল এসে পৌঁছে গেছে, সময় আছে। আমরা অনুরোধ করছি আমাদের বিচারক মণ্ডলীরা যদি 2 মিনিট করে যিনি বলতে চান, ম্যাক্সিমাম 2 মিনিট করে একটু কথা বলতে পারেন। আজকে
বাপুর আজকের এই আয়োজন আমি বলবো যে বাপুর ইতিহাসে এটি প্রথম। আমরা কখনোই বিতর্ক প্রতিযোগিতা বাপুতে দেখিনি বা আমরা আয়োজন করিনি। যা হোক, এটা অবশ্যই একটা সুন্দর উদ্যোগ। আমি বর্তমান যে কমিটি আছে তাদেরকে ধন্যবাদ জানাই এ ধরনের একটা সুন্দর এবং গঠনমূলক একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আসলে বিতর্ক আমাদের একটা সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আমরা বাংলাদেশে অবশ্যই সবাই বিতর্ক প্রতিযোগিতা দেখেছি এবং উপভোগ করেছি, টিভিতে অথবা যে কোনো অনুষ্ঠানে আমরা দেখেছি। বিতর্ক পক্ষে বিপক্ষে উভয় দিকেই যুক্তি আছে। এক পক্ষ যুক্তি দিবে, আরেক পক্ষ যুক্তি খণ্ডন করবে। তবে এখানে যে বিষয়গুলো উপর ভিত্তি করে নম্বর দেওয়ার নিয়ম রয়েছে সেটার উপর ভিত্তি করে দেওয়া হয়। যেমন এখানে বলা আছে যে উচ্চারণ, বাংলা উচ্চারণগুলো সেগুলো লক্ষ্য করা হয় যে উচ্চারণ যখন একজন বিতর্কিক সে বাংলা ভাষায় বিতর্ক করছে তার উচ্চারণগুলো কেমন হচ্ছে সেটা দেখতে হবে। বাচনভঙ্গি অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কীভাবে সে উপস্থাপন করছে তার যুক্তিটা, তার বক্তব্যটা পেশ করছে, তার বক্তব্যের পক্ষে বা বিপক্ষে। এরপর আছে আমাদের তথ্য, উপাত্ত এবং যুক্তিখণ্ডন। এইসব ভিত্তির উপরেই আজকে আমরা অবশ্য তাদেরকে মূল্যায়ন করেছি। তবে আমার মনে হয় মূল্যায়ন করা আমাদের যারা এখানে বিতর্ক প্রতিযোগিতার পক্ষে এবং বিপক্ষে অংশগ্রহণ করেছে তারা খুব ভালো করেছে। আমরা অবশ্য সবাই নতুন বিচারক হিসাবে এটি প্রথম আমার মনে হয়। আমার ক্ষেত্রে বলবো আমি এটা প্রথম। যা হোক, যতটুকু নিরপেক্ষতা বজায় রাখা যায় ততটুকু চেষ্টা করেছি। আমার মনে হয় যে সবাই ভালো করেছে। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আমি বলবো যারা বক্তা তারা খুব আন্তরিকতার সঙ্গে তারা তাদের বক্তব্য উপস্থাপনা করেছে। তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দুই পক্ষকে সুন্দর বক্তব্য উপস্থাপনা করার জন্য। এবং আমাদের বিচার বিশ্লেষণে ভুলগুলি থাকতেই পারে, তবে তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের ভবিষ্যতে আরও ভালো ভালো বিতর্কে তারা অংশগ্রহণ করুক। এবং আমরা এখানে যারা আসছি আমরা সেখান থেকে উপভোগ অনেক সবারই মন্তব্য অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য হবে। আমার একটা কথা যেটা মনে হচ্ছে যে আজকে আমি কোনো পক্ষ নিচ্ছি না, কিন্তু আজকে যে বিষয়টা সেই বিষয়ে মন্তব্য করাটাও কঠিন। তবে আমরা আজকালকার এই যুগে বিদেশি চ্যানেলের যে গুরুত্ব সেটা আমরা ফেলেও দিতে পারবো না। তবে আমাদের নিজস্ব যে দায়িত্ব বোধ আছে সেটার প্রেক্ষিতে সেই বিদেশি চ্যানেল থেকে আমরা কোনটা আমাদের জন্য প্রযোজ্য সেটা গ্রহণ করব, যেটা প্রয়োজন না সেটাকে আমরা ত্যাগ করব। এভাবে যদি আমরা আগাই আমার মনে হয় না যে বিদেশি চ্যানেল আমাদের জন্য কোনো বিষয়। ধন্যবাদ। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমরা যে বিতর্ক উপভোগ করলাম, আর মন খারাপের কিছুই নেই। আমরা হার জিত থাকবে, আমি আবারও বলছি হার জিত থাকবে। আমি ঘোষণা করছি আজকের শ্রেষ্ঠ বক্তা বিচারকদের রায়ে চূড়ান্ত এবং আমাদের শিরোধার্য। শ্রেষ্ঠ বক্তা পক্ষ দলের দলনেতা মোহাম্মদ রাকিবুল হাসান। এবং আজকের বিজয়ী দল যারা আজকের বিতর্কের পক্ষে অবস্থান নিয়েছেন, জনাব রাকিবুল হাসান ও তার দল। ধন্যবাদ সবাইকে যথাযথ মূল্যায়নের জন্য। ধন্যবাদ সবাইকে। আসলে নাম্বার বন্টনে এত হাঁটাহাঁটি লড়াই হয়েছে যে এখানে আমরা বিচারকের রায়কেই চূড়ান্ত বলে ধরে নিয়েছি। আমি আজকের পুরস্কার আমরা যে পুরস্কার রেখেছি পুরস্কার বিতরণের জন্য আমি এখানে সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।